পৃথিবীতে যত পতাকা রয়েছে সব পতাকার থেকে পুরোপুরি ব্যতিক্রম হলো নেপালের পতাকা। কারণ পৃথিবীর সব পতাকাই হলো আয়তাকার, একমাত্র নেপালের পতাকা হলো অ-আয়তাকার। পূর্বে যদিও দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের পতাকাই ছিল ত্রিভুজাকৃতির। প্রাচীনকালে যুদ্ধক্ষেত্রে বা সমুদ্রের তীব্র বাতাসে চারকোনা পতাকার কোনাগুলো দ্রুত ছিঁড়ে যেত। ত্রিভুজাকৃতির পতাকা বাতাসে কম বাধা পায়, সহজে ওড়ে এবং দূর থেকে চেনা যায়। এছাড়াও বিভিন্ন কারণে এই আকারের পতাকা পূর্বে প্রচলন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ইউরোপীয়দের সাথে তাল মিলিয়ে সব দেশ আয়তাকার পতাকা প্রণয়ন করে। কিন্তু একমাত্র নেপাল তাদের পতাকার আকার পরিবর্তন না করে তাদের পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। নেপালের পতাকা শুধু ব্যতিক্রম নয়, বরং এটি এমন একটি আকৃতির পতাকা যা সহজে দেখা যায় না। সাধারণত লম্বা ত্রিভুজাকৃতির পতাকাকে বলা হয় প্যানান্ট। নেপালের পতাকা হলো দুটি ত্রিভুজাকৃতির পতাকার একত্রীকরণ রূপ, তাই এটিকে বলা হয় ডাবল প্যানান্ট বা দ্বৈত ত্রিভুজাকৃতির পতাকা। নেপালের পতাকা চাইলেই কেউ সহজে আঁকতে পারবে না। মূলত নীল বর্ডার ছাড়া নেপালের পতাকাটি সাধারণ নিয়মে আঁকা যায়, কিন্তু নীল বর্ডার যোগ করার পর এর দৈর্ঘ্য ও প্রস্থের হিসাব এতটাই নিখুঁত ও জটিল জ্যামিতিক হয়ে যায় যে সাধারণ স্কেল দিয়ে মেপে বর্ডার সহ সঠিক পতাকা আঁকা অসম্ভব। তখন এটি আঁকতে কম্পাস এবং জ্যামিতিক সূত্রই ব্যবহার করতে হয়। নেপালের পতাকার ভিতরে লাল অংশের উচ্চতা এবং ভূমির অনুপাত নিখুঁতভাবে 3:4 রাখা হয়েছে। কিন্তু পতাকার বাইরে নীল বর্ডার যুক্ত করার পর এর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত একটি অমূলদ সংখ্যায় রূপান্তরিত হয়। এছাড়াও নেপালের সংবিধান অনুযায়ী কম্পাস এবং স্কেল দিয়ে এই পতাকার নিখুঁত জ্যামিতিক নকশা তৈরি করতে মোট 23টি ধাপ পাড়ি দিতে হয়। এসব কঠোর এবং নিখুঁত জ্যামিতিক নিয়ম ও পরিমাপের কারণেই নেপালের পতাকাকে বিশ্বের অন্যতম গাণিতিক এবং অনন্য আকৃতির পতাকা বলা হয়। এখন প্রশ্ন হলো, নেপালের জাতীয় পতাকা হিসেবে এই ব্যতিক্রম আকৃতির পতাকার সৃষ্টি হলো তাহলে কিভাবে? অনেক ঐতিহাসিকদের মতে নেপালের মধ্যে পশ্চিম পার্বত্য অঞ্চলের একটি ছোট রাজ্যের নাম ছিল গোর্খা। এই অঞ্চলের রাজা ছিলেন পৃথ্বীনারায়ণ শাহ। তখন গোর্খা রাজ্যের পতাকা ছিল ত্রিভুজাকৃতির। রাজা পৃথ্বীনারায়ণ শাহের সময় পুরো নেপাল ছিল ছোট ছোট অঞ্চলে বিভক্ত। তাই রাজা ভাবলেন অঞ্চলগুলো এইভাবে ছোট ছোট রাজ্যে বিভক্ত থাকলে বিদেশি শক্তি সহজে দখল করতে পারে। তাই রাজা পৃথ্বীনারায়ণ শাহের লক্ষ্য ছিল দুর্বল বিভক্ত পাহাড়ি অঞ্চলগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করা। তখন তিনি ধাপে ধাপে সামগ্রিক অভিযান চালিয়ে ছোট ছোট রাজ্য দখল করে একত্রিত করেন। পরে যখন পৃথ্বীনারায়ণ শাহ পুরো নেপাল জয় করে একত্রিত করেন, তখন গোর্খা রাজ্যে সেই ত্রিভুজাকৃতির পতাকাকে পরিবর্তন করে ডাবল ত্রিভুজাকৃতির পতাকা প্রণয়ন করেন। মূলত এখান থেকেই নেপাল এরকম ব্যতিক্রম আকৃতির পতাকার প্রচলন শুরু হয়। যদিও নেপালের পতাকার প্রণয়নের ইতিহাস সম্পর্কে পুরোপুরি অথেন্টিক তথ্য এবং বর্ণনা পাওয়া যায় না। বর্তমান নেপালের আধুনিক পতাকাটি 16 ডিসেম্বর 1962 সালে গৃহীত হয়, যখন নতুন নেপালি সংবিধান চালু হয়েছিল। ধারণা করা হয় এই আধুনিক পতাকাটি প্রাচীন মুস্তাং কিংডম এর পতাকা এবং সাবেক গোর্খা কিংডমের পতাকার সংমিশ্রণ। পতাকার রঙের ধরনও মুস্তাং কিংডম থেকে নেওয়া হয়েছিল। পূর্বে নেপালের পতাকায় মানুষের মুখ আঁকা থাকত। আধুনিক পতাকায় সেই মুখগুলো সরিয়ে চাঁদ এবং সূর্যকে অন্তর্ভুক্ত করা হয়। নেপালের পতাকা জুড়ে রয়েছে লাল রং। আমরা জানি নেপাল হলো হিমালয় অঞ্চলের দেশ, আর হিমালয়ের পাহাড়গুলো বসন্তকালে রেডোডেন্ড্রন নামের এক ধরনের ফুলে পুরো অঞ্চল লাল হয়ে যায়। আর নেপালের পতাকা লাল রং দিয়ে নেপালের জাতীয় ফুল রেডোডেন্ড্রনকেই বোঝানো হয়ে থাকে। এবং লাল রং সাহসিকতার প্রতীক। পতাকার বর্ডারে রয়েছে নীল রং, যা শান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এছাড়াও পতাকার উপরের অংশে রয়েছে অর্ধচাঁদ এবং নিচের অংশে রয়েছে পূর্ণ সূর্য। নিচের সূর্যে রয়েছে 12টি রশ্মি। অনেকে মনে করে থাকে সূর্যের এই 12টি রশ্মি দিয়ে 12 মাস এবং 12টি রাশি চক্রকে বোঝানো হয়েছে। সারা বিশ্বের পতাকার ভিতরে একদম ব্যতিক্রম পতাকা হলো নেপালের পতাকা। সব দেশ ইউরোপীয় স্টাইল ফলো করলেও একমাত্র নেপাল তাদের পতাকার পুরনো ঐতিহ্য এখনও ধরে রেখেছে।